शृण्वन्तु विश्वे अमृतस्य पुत्रः आजेधमानि दिव्यानि तस्थु वेदाहमेतं पुरुषं महन्तं आदित्यवर्णं तमसः परस्तात् तमेव विदित्ताति मृत्युमेति नान्यः पन्था विद्याते अयुनायो। भक्ति दिए शक्तिर आराधना এবং সেই শক্তিকে মানুষের শুভত্বের কাজে লাগানো, এই ব্রত বয়ে নিয়ে চলেন অ্যাস্ট্রোলজার, লাইফ কোচ এবং ফিলান্থ্রপিস্ট ডক্টর সোহিনী শাস্ত্রী। দেশ বিদেশের অসংখ্য সম্মানের মুকুটে বারবার তাঁর অভিষেক। একবার নয়, দুবার রাষ্ট্রপতি পুরস্কারে সম্মানিত তিনি। ন্যাশনাল আমেরিকান ইউনিভার্সিটি তাকে সাম্মানিক ডিলিট উপাধিতে ভূষিত করেছে। লন্ডনের ওয়ার্ল্ড বুক অব রেকর্ডসে জ্ঞানী গুণীদের মাঝে তিনি একটি উজ্জ্বল নক্ষত্র। ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোলজি ফেডারেশন তাকে দিয়েছে আমেরিকান অনারারি ডক্টরেট খেতাব। ইংল্যান্ডের গ্লোবাল বুক অব এক্সেলেন্স এই প্রথম ভারতবর্ষের কোনো অ্যাস্ট্রোলজার ডক্টর সোহিনী শাস্ত্রী তার উজ্জ্বল স্বাক্ষর রেখেছেন। যশস্বী এবং নক্ষত্রেরা তাই ভালো থাকার লক্ষ্যে বারবার খুঁজে নিয়েছেন সোহিনী নামক ধ্রুবতারাটিকে। জ্যোতিষবিদ্যার জ্ঞানকে পরোপকারে বিলিয়ে দেবার দর্শন নিয়ে লিখে চলেছেন একের পর এক বই। असतो मा सद्गमय तमस मा ज्योतिर्गमय। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রূপালী। কিছুদিন আগে এমন একটা ঘটনা ঘটে গেছে যেটাতে আমার মনে হয় গোটা বিশ্বজুড়ে যত ভারতীয় নারী আছেন তারা কিন্তু কোথাও একটা বলতে পারছেন, দেখেছো তো, তাই আমাদেরকে আন্ডার এস্টিমেট করো না। একটা বিখ্যাত তেলের বিজ্ঞাপনের একটা ক্যাচলাইন ছিল, আমরা নারী আমরাই পারি। তো এই যে আমরা পারি, এই কথাটা বারবার আমাদের মুখে বলার প্রয়োজন কেন, যেখানে বারবার আমরা সেটা কাজে করতে পারি? এই যে বিভাজন, এটা ছেলেদের কাজ, এটা মেয়েদের কাজ। এই খেলাটা ছেলেরা খেলতে পারে, এই খেলাটা মেয়েরা খেলতে পারে, বা এই প্রফেশনটা ছেলেদের, এই প্রফেশনটা মেয়েদের। এই যে বিভাজনটা, এই বিভাজনটা কে ডিসাইড করেছে? আমরাই করেছি। মানে আমরাই তো সমাজ। সমাজ করা মানে আমি, আপনি, আমরাই তো একটা করে পার্ট। কিন্তু তারপরেও আমরা প্রত্যেকবার, প্রতি মুহূর্তে কাজে প্রমাণ করি যে আমরা পারি। এবং আমরা পারি এই যে প্রমাণ করি, এটা যে শুধু মেয়েরাই একমাত্র এগিয়ে গিয়ে করি তা নয়। প্রচুর সমমনস্ক আমাদেরকে ইকুয়ালি রেসপেক্ট করে, এরকম আমাদেরকে আলাদা জেন্ডার হিসেবে ভাগ করে না, এরকম প্রচুর পুরুষও আমাদেরকে সাপোর্ট করেন। কখনো তারা পরিবারের মানুষ হন, কখনো পরিবারের বাইরের মানুষ হন। আবার প্রচুর মহিলাও আছেন যারা মনে করেন না না, এটা তো মেয়েদের দিয়ে হবে না, কারণ তারা হয়তো কোনোভাবে হীরক রাজার গল্পের মতন মগজ ধোলাই ঠিক তাই হয়ে গেছে। কিন্তু একটা জিনিস আমার ভালো লাগছে এটা ভেবে, যে মেয়েদেরকে না দেখিয়ে দিলাম করে ব্যাপারটা একদম ভুল। এই ভাবনাটাই ভুল। দেখিয়ে দেওয়ার কি আছে? এটা তো খুব স্বাভাবিক। আজকে একজন পুরুষ যখন কোন একটা কাজে সাকসেসফুল হন, অন্তত বলা হয় না যে দেখেছো ও পুরুষ হয়ে এই কাজটা করে দেখিয়ে দিল। না, খুব স্বাভাবিকভাবে নেওয়া হয়। ঠিক মেয়েদেরকেও স্বাভাবিকভাবে নেওয়াটা জরুরি। একজন নারী তিনি নিজের ক্ষেত্রে নিজের সংসার সামলে
নিজের আশেপাশের মানুষের দায়িত্ব নেওয়ার সাথে সাথে তিনি আরও অগণিত মানুষের দায়িত্ব নিয়ে বিশ্ববিখ্যাত হতে পারেন, এবং প্রচুর মানুষের ক্ষেত্রে দেখেছি। আমার আপনার খুব কাছের একজন মানুষের ক্ষেত্রেও দেখেছি। মিহির ভট্ট থেকে শুরু করে খনা, তারা যে কাজটা করেছেন এই প্রজন্মের একজন মানুষও সেটা করে চলেছেন। তাই সেক্ষেত্রে তার এই গুণটা জেন্ডার নিরপেক্ষভাবেই আমরা কিন্তু সবসময় দেখি। তিনি একজন নারী হয়ে পেরেছেন বলে বিশাল বাহবা একজন পুরুষ নন সেই হিসেবে বাড়তি সম্মানের তার প্রয়োজন নেই। সম্মানের কোন জায়গাতে প্রয়োজন আছে একজন নারী হয়ে তিনি এই কাজটা করার জন্য, যে তিনি তার কর্মদক্ষতার যে যোগ্যতা প্রমাণের সাথে সাথে হয়তো আরও অনেক বেশি ইমোশনাল হয়ে যাচ্ছেন, যেটা বাই ডিফল্ট মেয়েরা হন। তিনি হয়তো মানসিকভাবে আরও অনেক বেশি মানুষের দুঃখে কাতর হয়ে পড়ছেন, সেটা হয়তো তাকে আরও বেশি পুশ করছে, আরও বেশি মোটিভেট করছে তার 24 ঘন্টায় এই কর্মকাণ্ডে নিজেকে নিমগ্ন করার জন্য। তার কর্মকাণ্ডের ঝলক এতক্ষণ ধরে আপনারা পর্দায় কিছুটা দেখেছেন, বাকিটা তো সমানে এটা বাড়তেই থাকে। আজকের আলোচনাতেও হয়তো আরও নতুন কিছু জিনিস জানতে পারবো। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বলাই বাহুল্য আর কেউ নন, দেশীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে খ্যাতি সম্পন্ন শ্রেষ্ঠ 10 জন অ্যাস্ট্রোলজারদের মধ্যে অন্যতম, এবং ইতিমধ্যেই 2 বার রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত অ্যাস্ট্রোলজার ডক্টর সোহিনী শাস্ত্রী। নমস্কার সোহিনীদি, কেমন আছো? আমি তো খুব ভালো আছি। রূপালী, তুমি কেমন আছো? খুব ভালো আছে, এবং আমরা সবাই মনে হয় খুব আনন্দে আছি। রিসেন্টলি ভারতবর্ষে এই প্রথম একটা ইতিহাস তৈরি হলো, ভারতবর্ষের ইতিহাস তৈরি হলো যে ভারতবর্ষের মেয়েরা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হলো, এবং তার জন্য সত্যি পুরো ভারতবাসী গর্বিত। ঠিক, এবং এই যে বললাম না মেয়েরা হলো এই কথাটা কেন হাইলাইট করতে হচ্ছে, মেয়েদের স্পোর্টসে পার্টিসিপেশনকে না আগে কেউ খুব একটা সিরিয়াসলি নিত না। মানে একজন পুরুষ ক্রিকেটার যে পরিমাণ টাকা পেতেন, একজন মহিলা ক্রিকেটারকে কিন্তু সেই পরিমাণ টাকা, সেই পরিমাণ সাপোর্ট, স্পন্সর পাওয়া যেত না। তাদেরকে খেলায় এগিয়ে যেতে গেলে একটা তো ফান্ডিং লাগে, একটা সাপোর্ট লাগে। এলেবেলে দুধ ভাত, মেয়েদের ক্রিকেট খেলার দরকার নেই, এইসব কথাও কিন্তু পুরুষ ক্রিকেটাররা বলে গেছেন। এখনো এই জিনিসটা আছে, তবে মানসিক বদলাচ্ছে, মানুষের চিন্তাধারা বদলাচ্ছে, মানসিকতা বদলাচ্ছে। এবং যেহেতু আমি একজন লাইফ কোচ, একজন অ্যাস্ট্রোলজার, আমার কাছে বহু মানুষ আসে, এবং এখন অনেকের পেরেন্টস এসে বলে যে যদিও সেটা বেশিরভাগ ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে হয়, তবুও কিন্তু কিছু কিছু মেয়েদের বাবা মা বলে যে আমার মেয়ে কিন্তু একজন স্পোর্টস ওম্যান হতে চাইছে, এবং সে কি হতে পারবে একটু দেখুন তো। মানে এটা শুনলেও ভালো লাগে, হয়তো সে খুব ভালো ফুটবল খেলছে, সে খুব ভালো ভলিবল খেলে, ভালো ব্যাডমিন্টন খেলছে। আমার মনে হয় যে একজন পুরুষের পাশাপাশি একটা মেয়েকেও কিন্তু সেমভাবে ইনকাম করা, সেমভাবে রেসপেক্ট করা, এবং তার সঙ্গে হচ্ছে কাজ করতে দেওয়ার সুযোগ। এই যে আগেকার দিনে ছিল না যে মেয়ের 20 বছর বয়স পেরিয়ে গেল তার মানে বাবার, দেখবে একটা কথাই আছে যে বাবার বোঝা। এখনকার দিনে কিন্তু বাবা মারা বলছে না, আগে নিজের পায়ে দাঁড়াক, আগেও একটা ভালো চাকরি করুক, সেটা সরকারি চাকরি হোক, প্রফেশনাল ক্ষেত্রে যাই হোক, আগে একটা ভালো চাকরি করুক, তারপরে মেয়ের বিয়ে দেবে, নিজের একটা প্রফেশন, নিজের সোর্স অফ ইনকাম থাকবে। হ্যাঁ, কারণ বাবা মারাই বলছে যে না, যদি বিয়ের পর, কারণ সত্যি কথাই বিবাহের পর দেখা যায় যে অনেক সময় তো বিবাহ টেকে না। এখনকার দিনে তো মানে ম্যারেজ আর ডিভোর্সটা মানে জল ভাত হয়ে গেছে। তো যদি বিবাহ না টেকে তাহলে আমার মেয়েকে আমাদেরকে টানতে হবে না, আমার মেয়ে নিজের পায়ে দাঁড়িয়ে ওই ইনকাম করবে, ওর লাইফটা ওই চালাতে পারবে, ওই ব্যালেন্স করতে পারবে। এই যে মানসিকতা যে না একটা মেয়েকে শিক্ষিত হতে হবে, কর্ম করতে হবে, সেটা যাই হোক, সে ডান্সার হতে পারে, সে কোরিওগ্রাফার হতে পারে, সে সিঙ্গার হতে পারে, সে একজন ভালো আর্টিস্ট হতে পারে, কিন্তু কোনো না কোনো কিছু তো দরকার। প্লাস দুজনে পরিবারে রোজগার করলে সেই পরিবারের মানে সচ্ছলতা অনেক বেশি, সমৃদ্ধি হয়, সমৃদ্ধি বাড়ে। দেখো একটা জিনিস যদি আমি বলি যে আমাদের ভারতবর্ষে প্রাচীন কাল থেকে কিন্তু নারীকে লক্ষ্মী বলা হয়, এবং আমরা যে মায়ের পুজো করি লক্ষ্মী দেবী, এবং তিনি কিন্তু ধনদাত্রী। আজকে আমরা দুর্গা মাকে সব রকম ভাবে ভূষিত করেছি, শক্তি রূপে সংস্থিতা, বিদ্যারূপেণ সংস্থিতা, শান্তিরূপেণ সংস্থিতা। সুতরাং আমরা কিন্তু বহু বছর ধরে প্রাচীন কাল থেকে কিন্তু আমরা নারীকে পুজো করে এসেছি, নারীর পাওয়ারকে কোথাও নারীর পাওয়ারকে আমরা অ্যাকনলেজ করেছি, নারীর পাওয়ারকে রেসপেক্ট দিয়েছি, এবং এখনো কিন্তু সেই নারীর পাওয়ারকেই পূজিত করা হয়। আমরা যখন একটা কালী মন্দিরে যাই সেখানে মাকে
যথেষ্ট সুন্দরভাবে সাজিয়ে কিন্তু সবাই মিলে পুজো করছে, কিন্তু যখন একটা নারীর ক্ষেত্রে নয় কেন, একটা বাড়ির বউয়ের ক্ষেত্রে নয় কেন, একটা বাড়ির মেয়ের ক্ষেত্রে সেই সম্মানটা নয় কেন, একটা বাড়ির মেয়েকে বারবার কেন, ধরো একটা বাড়িতে দুটো ছেলে একটা মেয়ে, 3টে সন্তান, ছেলে দুটো যে সুযোগটা পাচ্ছে, মেয়েটা কিন্তু একটু হলেও কম সুযোগ পাচ্ছে। তাই সব ফ্যামিলিতে না, যদিও কিছু কিছু বিশেষ ভারতবর্ষের বেশিরভাগ পরিবারে, বেশিরভাগ পরিবারের, বিশেষ করে তবুও বলবো সিটিতে যারা থাকে, শহরে যারা থাকে, তাদের অনেক মানসিকতা চেঞ্জ এবং এক্সপোজারটা অনেকটা বেশি। কিন্তু এখনো তুমি যদি ইন্টেরিয়রে যাও তাহলে দেখবে সেখানে এবং সেখানে মেয়েদেরকে বলে যে বিকেল 6টার পর বেরিও না। আমার মতে এই যে একটা মানে পুরাণ কাল থেকে চলে আসছে ফার্স্ট জেন্ডার, সেকেন্ড জেন্ডার আর তৃতীয় লিঙ্গ, থার্ড জেন্ডার, আমার মনে হয় জেন্ডার ব্যাপারটা তুলে দেওয়া। ভাগটা কি করেছে? মানুষই তো করেছে, আমরাই তো করেছি। দেখো, কোনো সুপ্রিম পাওয়ার এসে কিন্তু ভাগ করে যায়নি, যা কিছু করেছে সেটা কিন্তু এই সোসাইটি থেকেই এসছে। যে কোনো সাফল্যের পিছনে স্ট্রাগল থাকে, সেটা নারীরও থাকে, পুরুষেরও থাকে, কিন্তু পুরুষের পক্ষে যন্ত্রণাটা কম, আর নারীদের ক্ষেত্রে যন্ত্রণাটা একটা বাড়তি সমস্যা, যেটা হচ্ছে যেহেতু তুমি নারী, তুমি উঠছো স্টেপ বাই স্টেপ, সিঁড়ি দিয়ে তুমি উঠছো, তোমাকে প্রতি পদে চেষ্টা করা হচ্ছে ডাউন। এবং একটা জিনিস ভাবতে খারাপ লাগে রূপালী, যে অনেক ক্ষেত্রে হয় যে একটা নারীকে একজন নারীও কিন্তু দাও। একটু আগে সেটা বলছিলাম, তুমি কোনো একটা বড় প্রোগ্রামে গেছো, তোমাকে প্রচণ্ড গ্রেসফুল লাগছে, তোমাকে হয়তো খুব সুন্দর লাগছে এবং তুমি হয়তো একটু ভালো স্পিচ দিচ্ছ, ভালো কথা বলছো, 5টা পুরুষ কিন্তু পিছনে দাঁড়িয়ে বলছে না যে দেখ মহিলাটা কেমন কেমন, তারা কিন্তু অ্যাপ্রিসিয়েট করছে। তো 5টা ফিমেল কিন্তু একসঙ্গে জড়ো হয়ে বলছে যে না, একে ঠিক লাগছে না, এবং সেখানে অ্যাটিটিউড দিয়ে বুঝিয়ে দেবে যে তোমাকে আমার পছন্দ না, মানে কি বলতো, এক ঘরে করে দেওয়া। এবার আমি একটা প্রশ্ন না জিজ্ঞেস করে পাচ্ছি না, প্রতিটা পেশা, প্রতিটা কাজের জায়গা কোথাও না কোথাও তো পুরুষতন্ত্রের জায়গা থেকে আস্তে আস্তে মেয়েদের উঠে আসার লড়াই, বিশেষ করে ভারতবর্ষের মতন জায়গা থেকে। ভারতবর্ষ যেখানে এখনো কিন্তু তোমার হচ্ছে ফরেন যে বিদেশের যে দেশগুলো রয়েছে, ইউরোপিয়ান কান্ট্রির মতন, কিন্তু অতটা অনেকটা এগিয়েছে, কিন্তু এখন ওদের সাথে সমপর্যায়ে পৌঁছতে পারেনি, মানসিকতা অতটা হতে পারেনি, লিটারেসি লেভেল সেখানে পৌঁছতে পারেনি। হ্যাঁ, তো সেখানে আমি এবার তোমায় জিজ্ঞেস করছি, তোমাকে তোমার এই পেশা এবং তোমার এই জার্নিতে তোমাকে মেয়ে হিসেবে কোথাও স্ট্রাগল ফেস করতে হয়েছে? হ্যাঁ, একজন নারী হিসেবে তো অবশ্যই হয়েছে। তোমারও এই প্রফেশনে আরো 50 জন পুরুষ রয়েছে। একদম। দেখো, প্রথম কথা, আমি এমন একটা ফ্যামিলিতে বিলং করেছি যেখানে এই জ্যোতিষ শাস্ত্র নিয়ে, এই অ্যাস্ট্রোলজি সাবজেক্ট নিয়ে, বা এই ধরো সাধনা, স্পিরিচুয়াল সাধনা, এই সমস্ত নিয়ে তো কেউ কখনো চর্চা করে। হ্যাঁ, এবার আমি হচ্ছি ফার্স্ট জেনারেশন, সুতরাং যেটা স্বাভাবিক যে পেরেন্টসরা ভেবেই থাকে যে মেয়ে না। হ্যাঁ, একটা কি যে আমার পিতামাতার মানসিকতা সত্যি অনেক উন্নত ছিল, যে ছোটবেলার থেকে তুমি মেয়ে বলে যে একটা বিভাজন সেটা হয়নি, কিন্তু তারাও কখনো চায়নি যে এই প্রফেশনে আসি। তো যেহেতু এটা একটা আনপ্রেডিক্টেবল, তারা অবশ্যই চেয়েছেন যে একটা স্টেবল প্রফেশনে যাই, কিন্তু সেখান থেকে অনেকটা লড়াই করে সেখানে সমস্ত রিলেটিভস, ফ্রেন্ড সার্কেল, পাড়া প্রতিবেশী সব কিছুর থেকে বেরিয়ে যে না, আমাকে এটা করতেই হবে, কারণ আমার প্রথম কথা নিজের উপর প্রথম দিন থেকেই বিশ্বাস ছিল, আমি আমার উপর কনফিডেন্ট, কারণ আমি জানি যে আমি যে কাজটা করছি সেটা কোনো ভুল কাজ করছি না। আমি এমন একটা সাবজেক্ট নিয়ে এগোচ্ছি যে সাবজেক্টটা হচ্ছে একটা ভাস্ট সাবজেক্ট, এবং এটা একটা ওয়ার্ল্ড ওয়াইড, এবং একটা প্রচণ্ডভাবে এই সাবজেক্টটার মধ্যে মানে একটা যদি এটাকে সঠিকভাবে আমি ইউটিলাইজ করতে পারি সমাজের উপর, মানুষের উপর, তাহলে আমি অনেক কিছু ক্রিয়েট করতে পারি, অনেক কিছু দিতে পারি, এবং মানুষের মুখে তাদের বিপদের সময় হাসি ফোটাতে পারি। এইবারে যে জিনিসটা জানতে চেয়েছি সেটা মানে এর মধ্যে প্রতিবার তোমার সঙ্গে দেখা হয় এবং তার ওই ইনবিটুইন টাইমে আরও অনেকগুলো রিকগনিশন, পুরস্কার, অ্যাচিভমেন্ট তোমার ঝুলিতে ভরতে থাকে। এবার আমি মানে এই লেটেস্ট যেগুলো শুনছি সেগুলো সম্বন্ধে ডিটেল আমার সাথে এবং দর্শকদের সাথে শেয়ার করো। একদম, অবশ্যই। লেটেস্ট যেটা কিছু অ্যাচিভমেন্ট হয়েছে সেটা তোমাদের সকলের ভালোবাসা, শুভেচ্ছা, দর্শকদের ভালোবাসা এবং বড়দের, গুরুজনদের আশীর্বাদ, তার ফলে করতে পারছি। সব কিছুই মানুষ পাশে না থাকলে করা যায় না।
তো রিসেন্টলি যেটা অ্যাচিভমেন্ট হয়েছে, কয়েকটা হয়েছে, তার মধ্যে যেটা প্রথম বলবো সেটা হচ্ছে যে আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদীজি, ওনার কাছ থেকে আমি আমার কর্মের উপর একটা অ্যাপ্রিসিয়েশন লেটার পেয়েছি, যেটাতে উনি সিগনেচার করে আমাকে খুব সুন্দর কথা লিখে পাঠিয়েছেন লেটার, এবং সেখানে মানে অশোক স্তম্ভের সাইন রয়েছে, চিহ্ন রয়েছে। প্রত্যেক বছর ভারতবর্ষ থেকে মোটামুটি টোটাল 5 জনকে উনি অ্যাপ্রিসিয়েশন লেটার দেন, যারা খুব ভালো কাজ করছে, মানে বেস্ট অফ 5। হ্যাঁ, বেস্ট অফ 5। এবং তার মধ্যে হয়তো কেউ থাকেন হচ্ছে যারা সায়েন্টিস্ট, এবছর সায়েন্টিস্ট অনেকে পেয়েছেন, রিসার্চার পেয়েছেন, বিভিন্ন ক্ষেত্র থেকে, সেটা বিভিন্ন ফিল্ড থেকে। তো ঠিক আছে, আমি করেছিলাম। তো দেখলাম যে করার মোটামুটি 2.5 মাস বাদে আমার কাছে ফার্স্ট মেল এলো, তারপরে লেটারটা এলো। তো সেটা আমার কাছে একটা বিশাল প্রাপ্তি, যে মানে দেশের যিনি প্রধানমন্ত্রী, যিনি মানে ক্ষমতায় রয়েছেন, 5 জন অ্যাচিভারের মধ্যে একজন অ্যাচিভার। তো ওটা আমার কাছে বলতে পারো যে মানে আমি যে এতগুলো অ্যাচিভমেন্ট করেছি তার মধ্যে এটা একটা বিশাল অ্যাচিভমেন্ট। তো এই একটা অ্যাচিভমেন্ট বলতে পারো। আর রাজ্যপালের সঙ্গে যে অ্যাচিভমেন্টটা হয়েছে সেটা হচ্ছেন যে ওনার কাছে দেখা করার সুযোগ পেয়েছি, এবং আমাদের যিনি ওয়েস্ট বেঙ্গলের এখন আছেন ডক্টর সিভি আনন্দ বোস, উনি নিজে ইনভাইট করেছিলেন। তো ওনার কাছে আমি এবং আমার হাজবেন্ড দুজনেই গেছিলাম। দাদার জন্মদিন ছিল। হ্যাঁ, সেদিন আবার আমার হাজবেন্ডের জন্মদিনও ছিল। তো দাদার একটা বড় প্রাপ্তি, তো দুজনে মিলেই গেছিলাম। তো উনি ভীষণ ভালো মানুষ, হি ইজ আ ভেরি ডাউন টু আর্থ। তো অনেক কথা বললেন সাবজেক্টটার উপর, ওনার প্রচণ্ড অগাধ বিশ্বাস, উনি সাবজেক্টটা ভালোবাসেন। তো আমি ওনাকে বই গিফট করলাম, আমার একটা লেখা বই। তো উনি বললেন ডেফিনেটলি পড়বো, এবং কিছু স্পিরিচুয়াল নিয়ে আলোচনা হলো, কিছু অ্যাস্ট্রোলজিক্যাল আলোচনা, বিভিন্ন সোশ্যাল ওয়ার্ক নিয়ে। যেহেতু আমার এই জ্যোতিষশাস্ত্রর পাশে আমি একটু সোশ্যাল ওয়ার্কও করি, একদম আনপ্রিভিলেজ চাইল্ডদের নিয়ে, মহিলাদের নিয়ে, বয়স্ক লোকদের উপর, মানে ওটা আমার সাইডে থাকে। যা করি সম্পূর্ণ নিজের ফান্ড থেকে, যতটুকুন পারি সামান্য আমার ক্ষমতা। তো সেইগুলো নিয়ে ওনার সঙ্গে আলোচনা হলো। আর প্রথম কোনো রাজ্যপাল দেখলাম যেটা এত ভালো লেগেছে, ইট ইজ ভেরি গুড কার্টসি, যে উনিও আমাদের গিফট করলেন। ওনার সই করা, ওনার ছবি দেওয়া একটা সুন্দর ডায়েরি, আর তার সঙ্গে উনি আমাদের মিষ্টি উপহার দিলেন। তো ওইটা একটা বলতে পারো খুব ভালো লাগা, যে একটা ভালো হলো। আরেকটাও বলতে পারো আমার খুব ভালো লেগেছে, যেটা আমার কর্মের সঙ্গে অনেকটাই রিলেটেড, স্পিরিচুয়াল। তো ওনারাও তো যোগশক্তি সাধনা করেন। তো ওইটাতে গিয়ে আমার খুব আনন্দ হয়েছে। ওরা আমাকে অ্যাজ এ গেস্ট অফ অনার ইনভাইট করেছিল। আমি গেছিলাম রাজস্থানের মাউন্ট আবুতে। প্রত্যেক বছর 2টো করে ওদের অ্যানুয়াল প্রোগ্রাম হয়, আর ব্রহ্মকুমারিজ হেডকোয়ার্টার্স, এবং প্রচুর লোক এসেছিলেন, প্রায় 5000 ডেলিগেটস, এবং তার সঙ্গে হচ্ছে প্রায় 16+ মিডিয়া ছিল। আর 138টা দেশে মানে ওদের টিভি চ্যানেলে ওটা দেখানো হয়েছে, কারণ 138 কান্ট্রিসে ওদের ব্রাঞ্চ রয়েছে। তো ওখানে আমাকে অ্যাজ এ গেস্ট অফ অনার ওরা সম্মান করেছে, এবং আমার একটা স্পিরিচুয়ালের উপর একটা মানে স্পিচ ছিল, আর তার সঙ্গে জ্যোতিষশাস্ত্র। তা আমার ভালো লেগেছে যে ওই স্পিচটা আমি দিয়েছিলাম ওখানে। তো ওদের প্রচণ্ড ভালো লেগেছে, মানে আমি যখন স্পিচটা দিয়ে স্টেজ থেকে নিচে নামছি, প্রত্যেকে আমাকে ঘিরে ধরে ছবি তোলা, দিদি আপনি দারুণ বলেছেন, আমাদের মনের কথা। তো ওইটা আমি বেশ খুব আনন্দ করেছি। প্লাস ওখানে গেস্ট হিসাবে এসেছিলেন, চিফ গেস্ট হিসাবে রাজস্থানের রাজ্যপাল। তো ওখানকার রাজ্যপালের সঙ্গেও আমার মানে সাক্ষাৎ হয়েছে, মিট হয়েছে। ওনাকেও আমি আমার বই দিয়েছি, উপহার দিয়েছি। সেখানেও প্রায় 1 ঘন্টা মতো আমাদের স্পিরিচুয়াল, তারপরে সব কিছুর উপর, স্পিরিচুয়াল হিলিংস, তারপরে এই পুজো আর্চা, জ্যোতিষশাস্ত্রের উপর উনি খুবই ইন্টারেস্টেড। তো অনেকক্ষণ ওখানে আমরা আলোচনা করেছি। তো এইটা একটা বলতে পারো যে 2 মাসের মধ্যে 2 জন রাজ্যপালের সঙ্গে দেখা করে মানে আমার বই উপহার দেওয়া, এবং তাদের অ্যাকসেপ্টেন্স বা এই সাবজেক্টটাকে তাদের ভালোবাসা, ওটা ভালো লেগেছে। তো এইটা একটা হয়েছে। আর আমাকে দাদা সাহেব ফালকে ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড সেরিমনি, সেখান থেকে অ্যাজ এ জুরি ওরা ইনভাইট করেছিল, অ্যাজ এ জুরি এবং লাইফ কোচ। আমি গেছিলাম, সেটা মুম্বইতে হয়েছে, ওরলি স্টেডিয়ামে। আচ্ছা।
তো যেহেতু আমি অ্যাস্ট্রোলজার অল দ্য টাইম গণনা, তো প্রত্যেকটা ফিল্মের পিছনে কিছু না কিছু মানে তো বুঝতেই পারছিলাম, এবং আমাদের কমেন্টস লিখতে হচ্ছিল এবং আমাদের মার্কস দিতে হচ্ছিল প্রত্যেকটা, মানে মিউজিকে, কোরিওগ্রাফি সব কিছুতে কীরকম হয়েছে মার্কস দেওয়া। টোটাল 50 মার্কস আউট অফ 50 কত, তো 10টা বই একসঙ্গে দেখারও ধৈর্যটা একটা অনেকটাই থাকে। 10টা সিনেমাকে দুদিনে দেখলে? না, এটা হয়েছিল 29। আচ্ছা, একদিনে 10টা? একদিনে 10টা, 29 একটা করে দেখছো, তাতে নাম্বারিং করছো? 6টা থেকে সব মানে স্ক্রিনিং গালা স্টার্ট হলো, তো মোটামুটি 10টা অবধি হয়েছে। তো একটা করে দেখছি, পেপার কমপ্লিট হচ্ছে, ওরা নিয়ে নিচ্ছে, আবার একটা করে পেপার দিচ্ছে, আবার একটা করে পেপার আমরা ফিল আপ করছি। তা আমি আমার মতো করে আমি কমেন্টস করেছি, কারণ ওখানে যে সমস্ত জুরিসরা এসেছিলেন তারা প্রত্যেকে প্রচণ্ড কোয়ালিটি, তাদের মধ্যে বিভিন্ন প্রফেশন থেকে তারা বেশিরভাগই যদিও এসেছিলেন তারা ফিল্ম মেকার, এবং তারা ফিল্ম তৈরি করে, এবং তারা সবাই মোটামুটি ফিল্মের মধ্যে জড়িত। তো এবার আমি ওই কমেন্টস লিখছিলাম কীরকম, এবার যেহেতু আমার মধ্যে একটু ইমোশনাল কমেন্টসগুলো বেশি ছিল, তো তারপরে মানে যেটা হলো সেটা হচ্ছে যে জুরিদের মধ্যে 10 জন জুরি মেম্বার্সদের মধ্যে আবার আমি অ্যাওয়ার্ডেড হলাম। মানে ওরা আমাকে প্রথম জুরি হিসাবে ওরা নিল, এবং ওরাও আমাকে কিন্তু দাদা সাহেব ফালকের থেকে ট্রফি দিল, আমাকে ফেলিসিটেটেড করলো, এবং ফার্স্ট জুরি হিসাবে ওরা আমাকে মনোনীত করলো। বাহ! ওটা আমাকে ওরা মানে সারপ্রাইজ দিল 30 অক্টোবর, যেদিন অ্যাওয়ার্ড সেরিমনি ছিল। তো অনেকেই সেখানে গেছিলেন, মহারাষ্ট্রের মন্ত্রীরা ছিলেন, তারপর উষা উত্তুপজি পেয়েছেন, এবার জিনাত আমানজি পেয়েছেন, গত বছর তো রানী মুখার্জি পেয়েছিলেন, শাহরুখ খান পেয়েছিলেন, রণবীর সিং পেয়েছিলেন। তো এবারে ওরা শর্ট ফিল্মের উপর করেছিল। তো যাই হোক, তো আমার কাজ ছিল যে ফেলিসিটেটেড করা, অ্যাওয়ার্ড দেওয়া। তো আমি অ্যাওয়ার্ড দিলাম লাপাতা লেডিস। লাপাতা লেডিস ফিল্মটা প্রচণ্ড ভালো হয়েছে, এবং ওটা তো ফিল্মফেয়ারও জিতেছে, আইফাও জিতেছে। ওদেরকে আমার হাত থেকে দেওয়ার হলো, অ্যাওয়ার্ড দিলাম। আর সরগুন মেহতা, যে পাঞ্জাবের খুব নাম করা অ্যাক্ট্রেস, ভীষণ ভালো, খুব মিষ্টি মেয়ে, দারুণ অ্যাক্টিং করে। আর ওনার হাজব্যান্ড রবি দুবে, যে রামায়ণ আমাদের হতে চলছে, যে রামায়ণ ফিল্মটা হচ্ছে, তাতেও লক্ষ্মণ হচ্ছে। তো ওদের দুজনকে ফেলিসিটেটেড করলাম। তো দে আর ভেরি নাইস টু মি, এবং ওরা খুব সুন্দর, মানে ভীষণ ভালো ব্যবহার ওদের। তো যাই হোক, তারপরে আমি স্টেজটা, আমার কাজ শেষ, স্টেজ থেকে নেমে বসে আমি ভাবলাম প্রোগ্রামটা এনজয় করব। এত ভালো ভালো সমস্ত মানুষজন এসছে, সব তো ওখানে এক একজন বড় বড় কলাকার, ঠিক আছে, শিল্পী, এক একজন আর্টিস্ট, তাদেরকে দেখা, তাদের কথা শোনা, তো নিজেও কিছু শিখছি, লার্ন করছি, ভালো লাগছে। তো হঠাৎ দেখছি আমাকে ডাকছে স্টেজে। তো আমি না ভাবছি আবার কেন, আমি কি করতে যাব? তো ওরা পুরোটাই সারপ্রাইজ, ডাকলে তো ডেফিনেটলি যেতে হবে। তারপরে দেখছি আমিও ট্রফি পাচ্ছি, আমাকে ওরা ট্রিজ দিচ্ছে, ফেলিসিটেট করছে। তো আমি জিজ্ঞেস করছি কি ব্যাপারে, তখন ওরা সারপ্রাইজ দিল যে আপনি জুরি ছিলেন এবং খুব ভালো বিচার, আপনার লেখা কমেন্টসের উপর আমরা এটা জুরিদেরকে বলিনি, কিন্তু আমরা এটা একটা সারপ্রাইজ রেখেছিলাম। তো ওটা বলতে পারো একটা বিশাল প্রাপ্তি, যে ওরকম মানে জায়গায় গিয়ে ওরকম একটা প্ল্যাটফর্মে, অত বড় প্ল্যাটফর্মে, প্লাস একটা নতুন ধরনের জিনিসের উপর অ্যাওয়ার্ডেড হওয়া, ওটাই। যাই হোক, ওটা বলতে পারো একটা মানে আনন্দের বিষয় আর কি। আমি না একটা অন্য বিষয় একটু তোমাকে জিজ্ঞাসা করি, যে আমি তোমার সাথে আলোচনা করে জেনেছি কোন হাউসে কোন ঘর থাকলে তার একটা স্পিরিচুয়াল ইনক্লিনেশন হয়, কোন ঘরে কোনটা বাড়াবাড়ি থাকলে তার ফাইনালি বৈরাগ্য অবধি হতে পারে। দেখো, সেইটার সাপোর্ট তোমার কোথাও না কোথাও আছে, তা না হলে তুমি এই স্পিরিচুয়াল প্র্যাকটিসের মধ্যে দিয়ে যেতে পারতে না। কিন্তু একজন মানুষ যখন স্পিরিচুয়ালিজম প্র্যাকটিস করে, তার কাছে এই জগতের মিথ্যে মোহমায়াটা তো কোথাও একটা পয়েন্টে মনে হয় আলটিমেট ট্রুথটা সে জেনে যায়। এটাই হচ্ছে সার সত্য, বাকি সবই হচ্ছে মানে ওই ভগবান একটা স্ক্রিপ্ট পাঠিয়েছে, আমরা সেই স্ক্রিপ্ট অনুযায়ী পাঠ করছি, প্যাকা হয়ে গেলে বাড়ি চলে যাবো। একদম, এইটা আমরা খুব মানে লেম্যানের মতন বলছি, কিন্তু যারা এটা নিয়ে তোমাদের মতন চর্চা করছে তারা তো সারাক্ষণ এটার মধ্যেই রয়েছে। তারপরেও সংসারের সঙ্গে, রিয়ালিটির সঙ্গে, এই মোহমায়ার জীবনের সঙ্গে তুমি কি করে অ্যাট্রাক্টেড হয়ে ব্যালেন্স করে চলো? সেটা বলতে পারো ভগবানের আশীর্বাদ। ভগবান আমাকে যে শক্তি দিয়েছেন সেই শক্তি, এবং ছোটবেলার থেকেই আমার মানসিকতা একটু অন্যরকম টাইপের, এবং সেটা আমার মা বাবার আশীর্বাদ। তোমার সব ছেড়ে কখনো সন্ন্যাস নেওয়ার ইচ্ছে হয়েছে?
সন্ন্যাস নেওয়ার, দেখো আমাদের যে জীবনটা কিছুটা তো সন্ন্যাসের মতোই, যে ধরো সম্পূর্ণভাবে নিরামিষ খাওয়া, তারপরে এই যে পুজোর সময় একদম প্রপার উপোস থেকে পুজো করা, এগুলো তো কিছুটা তো সন্ন্যাসের মতোই। কিন্তু হ্যাঁ, তাও আমরা সংসার জগতের সঙ্গে রয়েছি, পরিবারকে দেখছি, অনেক মানুষের জন্য রয়েছি। দেখো আমার মনে হয় যে একজন সন্ন্যাসী, তার কাজ হলো সে পৃথিবীতে নিজেকে মায়া মোহ মুক্ত করে সম্পূর্ণভাবে ধ্যান করে ঈশ্বরের জ্ঞান প্রাপ্তি করে ঈশ্বরলোকে গমন করা, মানে তার ব্যক্তিকেন্দ্রিক ওয়ার্ক। ব্যক্তিকেন্দ্রিক ওয়ার্ক। আর আমাদেরটা হলো যে আমরা পরিবারে থেকে 5টা মানুষকে দেখে, সমাজকে দেখে, প্রচুর মানুষের পাশে থেকে তাদের কিছু ভালো করছি, করে তারপরে আমরা আমাদের মানে ঈশ্বরের কাছে যে অ্যাসাইনমেন্টটা রয়েছে সেটা হচ্ছে সমাজের বাকিদের জন্য এই অ্যাসাইনমেন্টটা কমপ্লিট হ্যাঁ করতে। একদম। সুতরাং আমার মনে হয় যে ঈশ্বর যখন একটা মনুষ্য জীবন দিয়ে পাঠিয়েছেন, কিছু কাজের জন্য পাঠিয়েছেন। আমি যদি সৎভাবে সেই কাজটা করতে পারি, তাহলে কিন্তু আমিও একটা সময় গিয়ে মোক্ষপ্রাপ্ত হতে পারে আমার। এবার আমি একটা একদম গোড়ার কথায় আসি, মানুষের জন্য কাজ করা, যার জীবনে যা যা উন্নতি আছে, ভালো আছে, গড গিফটেড, সে যে সাপোর্ট পেয়েছে, সেখানকার থেকেও আমার মনে হয় তোমার অনেক বেশি কাজ থাকে যে যে জায়গাগুলোর সমস্যা রয়েছে একদম এই সেগুলোর সমাধান তৈরি করা, যে মানুষ বিপদে রয়েছে বিপদ থেকে তাদেরকে উদ্ধার করা। কারণ একটা মানুষ যখন আসছে, হয়তো তার একটা জিনিস দেখো, একজন ডাক্তার সে কখনো একজন সিঙ্গার হতে পারবে না, বা একজন ভালো সিঙ্গার সে কখনো ডাক্তার হতে পারবে না, এটা তো তা নয়। একজন ডাক্তারও ভালো সিঙ্গার হয়, কিন্তু প্রফেশনাল ক্ষেত্রে হয়তো তার ডাক্তারিতেই এগোনোর আছে, সিঙ্গিংয়ে নয়। তো আমাদের কাজ হচ্ছে ওই যে তাকে লাইফের যে দিশা পথটা দেখানো, তাকে কারেকশন করা। হয়তো তার জন্মছকে এমন কিছু গ্রহগত দোষ রয়েছে যেটার জন্য সে জীবনে সাকসেস পাচ্ছে না, অথচ তার মধ্যে কিন্তু প্রচুর কোয়ালিটি রয়েছে, সে প্রচুর এফর্ট দিচ্ছে। অবস্ট্রাকটিভ জন্ডিসের মতন অবস্ট্রাকশনটা খালি সরিয়ে দিলে, অবস্ট্রাকশনটা সরিয়ে দিচ্ছি, ব্যারিয়ারটা ভেঙে দিচ্ছি। এবং সেটা হয়তো আমি বলি না, আমার মতো অনেকেই এই প্রফেশনে রয়েছেন, বা বিভিন্ন একজন ডাক্তারও একটা মানুষকে জীবন দান করছেন, একটা ইঞ্জিনিয়ারও এমন কিছু কাজ করছে যাতে আমরা লাইট পাচ্ছি, সব কিছু পাচ্ছি। তো প্রত্যেকে তার প্রত্যেক কর্ম থেকে তারা মানুষের জন্য কিছু না কিছু করছে, সোসাইটির জন্য কিছু না কিছু করছে, সেইটার থেকে বড় প্রাপ্তি তো কিছু হতে পারে না। একজন প্রকৃত অ্যাস্ট্রোলজার, আমার শরীরের সমস্যার যেখানে সমস্যা আছে, তিনিও ডাক্তারের সাথে একই রকমভাবে আর একটা প্যারালাল সাপোর্ট দিতে পারবেন, এবং আমার জীবনে যা যা সমস্যা আছে প্রতিটা ক্ষেত্রের ওই যে ব্যারিয়ার, সেই অবস্ট্রাকশন, সেটা সরিয়ে দিয়ে আমাকে এগিয়ে নিয়ে যেতে হেল্প করতে পারবেন। আর দিনের শেষে ডক্টর শৈনী শাস্ত্রী যেটা বললেন, ওই যে মুখের হাসি, এই মুখের হাসিটাই হয়তো আসল কাজ মানে কর্মজগতে বেঁধে রাখার মূল কারণ হয় এই ধরনের যারা লাইফ কোচ, অ্যাস্ট্রোলজার, যারা স্পিরিচুয়াল মানুষ, তাদের ক্ষেত্রে এই মুখের হাসি নিয়ে প্রচুর মানুষ তাদের কথা আমাদের সঙ্গে শেয়ার করেছেন। আসুন কোনো একজনের কথা শুনে নিই তার মুখ থেকে। নমস্কার, আমি সুরজিৎ বসাক। আমার ম্যামের কাছে, শৈনী ম্যামের কাছে আসা প্রথম 2024 সালে। তখন আমার পরিবারগত কিছু প্রবলেমের জন্য আমি এসেছিলাম। ফার্স্ট টাইম যখন এসেছিলাম, তো ওনার সাথে প্রথম কথা বলেই মানে কিন্তু কেন জানি প্রথম মনে হয়েছিল যে ওনার কাছে, ওনার মধ্যে সেই একটা ব্যাপার আছে যে মানে একটা আস্থার জায়গা আছে। তো সেই কারণে প্রথম যখন এসেছিলাম আমি সেভাবেই আস্থা নিয়ে এসেছিলাম। এবং তারপরে যখন ম্যাম কিছু রেমেডি দেখেন, এবং ওনার রেমেডিটা ইউজ করার পর আমার সম্পূর্ণরূপে বলতে গেলে সেই সমস্যাটা মিটে যায়। তো সেই থেকে ওনার উপর আমার ভরসা। তো আমি পরেও এসেছি এবং আরও যেগুলো সমস্যা রয়েছে সেগুলো বলেছি এবং আরও যে সমস্ত আত্মীয় স্বজন রয়েছেন যাদের মধ্যে কোনো প্রবলেম রয়েছেন তাদেরকেও সাজেস্ট করবো আসার জন্য। ডক্টর শৈনী শাস্ত্রীর কাছে পৌঁছানোর পদ্ধতি ভীষণই সোজা। আপনাকে শুধু নিজের সঠিক ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ আর টাইম অফ বার্থটা জেনে ওনার সাথে যোগাযোগ করতে হবে। যদি চেম্বারে যেতে চান, কলকাতায় ওনার চেম্বার 25 শ্যামাপ্রসাদ মুখার্জি রোড, কলকাতা 25, এই ঠিকানায়। উত্তর 24 পরগনা, দিল্লি সিআর পার্ক, মুম্বাই, দুবাই, লন্ডন এবং দেশের এবং বিশ্বের বিভিন্ন জায়গাতে উনি বিভিন্ন সময় চেম্বার করেন। তার জন্য কিন্তু যে নাম্বার রয়েছে তাতে আগে যোগাযোগ করে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে অথবা মেল করতে হবে। আর যদি এমন কোনো ডিস্টেন্সে থাকেন যেখানে দাঁড়িয়ে চেম্বারে যাওয়ার মতন সুযোগ নেই, তাহলে কিন্তু রয়েছে অনলাইন কনসালটেশনের ব্যবস্থা। যোগাযোগ করার বা অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পদ্ধতি কিন্তু ওই রকমই, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে অথবা মেল করতে হবে।
সুনিধি, আজকের মতন তো সময় শেষ, কিন্তু কথা তো আর শেষ হয় না। না, কথা তো শেষ হয় না, প্রচুর কথা থাকে। আবার কোনো একটা এপিসোডে আমরা আসবো কথা নিয়ে। একদম একদম। আজকের মতন বিদায় নিচ্ছি। আগামী দিন এই সময়ে এই চ্যানেলে এই অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। ভালো থাকবেন।